আপনি যদি একজন শীতকালীন বাগানী হয়ে থাকেন এবং আগামী শীতকালে আপনি আপনার বাগানকে দেখার মতো করে সাজাতে চান এবং প্রচুর পরিমাণে রং বেরঙের ফুল দিয়ে আপনার ছাদ বাগানকে ভরিয়ে ফেলতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। বা নতুন কেউ বাগান শুরু করতে চাইছেন যে এবছর শীতকালেই বাগান দিয়ে শুরু করবেন, তাহলেও এই ভিডিওটি তার জন্য। কারণ আজকে আমরা এই ভিডিওতে টিপস দিতে চলেছি যে বাগান কিভাবে স্টার্ট করবেন শীতকালীন, এবং এই বাগান শুরু করার আগে আপনার মানসিক প্রস্তুতিটা কেমন হবে, তার সঙ্গে সঙ্গে আপনি কোন ধরনের টব, কোন ধরনের চারা, কিভাবে বাগানে গাছগুলিকে রাখবেন, কোন গাছগুলি সহজ হবে, এই সমস্ত নিয়ে একটা ডিটেলসে ভিডিও হবে। ভিডিওটা একটু বড় হবে, তবে ধৈর্য সহকারে দেখলে তাহলে আপনি আপনার মাইন্ডসেটটা ঠিকঠাক করতে পারবেন। সবার প্রথমেই চলে আসি আপনার মাইন্ডসেটের ব্যাপারে। সবার প্রথমেই আপনি যখন কোনো একটা বাগান শুরু করবেন, তখন আপনার মাথার মধ্যে এই জিনিসটা রাখতে হবে। অনেকেই দেখি যে বাগান শুরু করার সময় ভাবে আমার বাগানটা ওই রকম হবে। একটা ছবিতে হয়তো একটা পিটুনিয়া গাছ দেখেছে, প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে, আমার গাছটাতে আমি এইরকম ফুল ফুটিয়ে তুলবো, আমি এইরকমভাবে গোলাপ করব, আমি ওই রকমভাবে এই গাছ করব, এরকম প্রচুর ওভার থিঙ্কিং মাথার মধ্যে চলে আসে। তার পরবর্তীতে যখন সেই গাছগুলিকে লাগিয়ে ফেলে এবং সেই মতো যখন হয় না, তখন তার অনীহা তৈরি হয় এবং তার সেই বাগানের প্রতি আত্মবিশ্বাসটা নষ্ট হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় সে সেই বাগান আর করতে চায় না, বা তার মাথায় আসে যে এগুলি করা অনেকটা কঠিন। তো এই বিষয়গুলি তার মাথাতে চলে আসে। পরবর্তীতে বাগান বা শীতকালীন বাগান নর্মাল কিছু গাছ দিয়ে শুরু করে। তো যখন আপনি কোনো বাগান শুরু করবেন, তখন এই সমস্ত বড় বড় ফুলের ছবি, বড় বড় কিছু, এই সমস্ত কিছু দেখে আপনি জাস্ট চিনুন যে এই গাছগুলি করা যায় কিনা। আপনি যখন কোনো একটা পিটুনিয়া গাছকে দেখছেন একদম পুরো বল শেপ হয়ে রয়েছে কোনো একটা গাছ, তার মানে মাথায় রাখবেন আমাদের এই ওয়েদারে পিটুনিয়ার এই বল শেপটা আসে না। তাই স্বাভাবিকভাবে আপনি সেই শেপটা যদি মাথায় রাখেন তাহলে কিন্তু হবে না। আপনি যদি কোনো একটা গোলাপ গাছে অন্তত 500 থেকে 700 ফুল দেখে থাকেন, তাহলে মাথায় রাখবেন এই ফুল 500 থেকে 700 ফুল আপনার বাগানে কিন্তু ফুটবে না। ফুটবে না বলা ভুল, মানে সেটা ফোটাতে আপনি প্রথমেই সফল হবেন না। সেগুলি কিন্তু অনেকটা পরিচর্যার বিষয়। আপনি যদি কোনো একটা গাছ দেখেন, গাছটা অনেক সুন্দর ঝাড় হয়েছে, প্রচুর পরিমাণে ফুল ফুটে রয়েছে, চট করে কিন্তু সেটা আপনার ছাদ বাগানে এসে নাও হতে পারে। তার কারণ সেই গাছটিকে ফুল ফোটানোর জন্য যে সমস্ত জিনিসগুলি প্রয়োগ করা হয়েছে, যা যা তার পরিচর্যার করেছে, সেই পরিচর্যায় আপনি এখনো পৌঁছাননি। তাই আপনি যদি একজন বাগানি হয়ে থাকেন, সেই বাগানে সেই লেভেলে যদি আপনাকে নিতে হয়, তাহলে সবার প্রথমে আপনাকে ঠিক করতে হবে আপনি আপনার ছাদ বাগানে কোন কোন ধরনের গাছ করবেন। এবার এই গাছ আমি কি করে চুজ করব? দেখুন, একজন নতুন বাগানি রয়েছে, একটা বাগানকে সাজিয়ে তোলার জন্য এবং লম্বা ধরনের যদি কোনো গাছ লাগে সেই গাছগুলি প্রয়োজন, তাহলে অবশ্যই আপনার প্রয়োজন রয়েছে গাঁদা গাছ রয়েছে, যেটা ইন্ডিকা ভ্যারাইটি, সেই লম্বা গাছগুলি অবশ্যই আপনি রাখবেন। দেশি ভ্যারাইটির গাঁদা আপনি অবশ্যই রাখবেন ছাদ বাগানে। তার সঙ্গে সঙ্গে ডালিয়া রাখুন, লম্বাটে গাছ অনেকটা রয়েছে, ডিজিটালিস্ট রয়েছে লম্বাটে গাছ, অ্যান্টেরিয়ামের লম্বাটে গাছ রয়েছে, সিলোসিয়াল লম্বাটে গাছ রয়েছে। এই ধরনের লম্বাটে গাছগুলি রাখুন। অন্তত 10টা টব লম্বা গাছ রাখুন, যে গাছগুলি পেছনের দিকে থাকবে এবং সামনে থেকে যেন তাকালে সেই ফুলগুলি চোখে পড়ে দূর থেকে। ঠিক মিডিয়াম সাইজের কিছু গাছ এবার নিয়ে আসুন ছাদ বাগানে। মিডিয়াম সাইজের গাছ বলতে আপনি গাঁদাও করতে পারেন, যেমন হানিকম রয়েছে, রক্ত গাঁদা রয়েছে, তার সঙ্গে সঙ্গে ইনকা গাঁদা রয়েছে। এই সমস্ত গাছগুলি গাঁদার হাইটগুলি অনেকটা কম থাকে। এই গাঁদাগুলি, এই গাছ, এই ধরনের হাইটের কিছু গাছ আপনি 10-12টা ক্রয় করার চেষ্টা করুন। আর তারপরে একদম শুধু ট্রেতে থাকার মতো গাছ, যেগুলি গাছ সাধারণত নিচে হয়ে থাকে সেরকম গাছ, যেমন তার মধ্যে রয়েছে অ্যালিথিয়াম, পিটুনিয়া রয়েছে, ঠিক আছে, এরকম কিছু গাছ যেগুলি একদম নিচে, পেনজি রয়েছে, খুব ভালো গাছ। এই ধরনের গাছগুলি যেগুলি ছড়ানো টবে এবং ফ্ল্যাট জায়গায় খুব ভালো হবে। এরকম ভাবে 3 ধরনের টব আপনাকে কিন্তু ক্রয় করতে হবে, বা 3 ধরনের গাছ যেমন ক্রয় করবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু 3 ধরনের টব, যেটা পেছনের দিকে লম্বাটে গাছ হবে, যেমন ইন্ডিকা গাঁদা, ডালিয়া, এই ধরনের টবের গাছের জন্য কিন্তু অবশ্যই আপনাকে 10 ইঞ্চির উপরে, 12 ইঞ্চি টব হলে ভালো হবে। আবার যখন মাঝারি টাইপের গাছ যেমন ইনকা গাঁদা, এই সমস্ত কিছু রয়েছে, তাদের জন্য টবটা যেটা থাকবে সেটা কিন্তু 8 ইঞ্চি মাপের টব, ঠিক আছে। 6 থেকে 8 ইঞ্চি মাপের টব হলে ভালো হবে। এবার যদি আপনি মাঝখানে 4 ইঞ্চি মাপের টব ব্যবহার করতেন, তাহলে আপনি দেনথাস, ঠিক আছে, সুইট উইলিয়াম, ঠিক আছে, কার্নেশন, তারপর আপনার ভারবেনা, এই সমস্ত গাছগুলো আপনি আবার করতে পারবেন 4 ইঞ্চি মাপের টবে। সেগুলো কিন্তু খুব ভালো, সেগুলো কিন্তু খারাপ নয়। আর যেগুলি নিচে রয়েছে ফ্ল্যাট টব, যেগুলি ছড়ানো গাছ রয়েছে, ঠিক আছে, যেমন পিটুনিয়া রয়েছে, তারপর আপনার ভারবেনা রয়েছে, তারপর আপনার রয়েছে অ্যালিসিয়াম রয়েছে,
ঠিক আছে, এরকম ধরনের প্রচুর গাজিনিয়া রয়েছে যে গাছগুলি মোটামুটিভাবে খুব ফ্ল্যাট জায়গাতে খুব ভালো হয়ে থাকে। তো সেই সমস্ত জায়গার জন্য ফ্ল্যাট টপ কিছু আপনাকে ক্রয় করে নিতে হবে। এবার এই জায়গাটাতে বিষয়টা হচ্ছে আপনি কতগুলো গাছ দিয়ে বাগান করবেন, এটা অনেকের ব্যাপারটা থাকে। দেখুন, বাগান করার জন্য নির্দিষ্ট কোনো টবের শেষ নেই। আপনি 100 টব দিয়েও শুরু করতে পারেন, আপনি 10টা টব দিয়েও শুরু করতে পারেন। ঠিক আছে, তা আমার যেটা মনে হয়, যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার প্রথম অবস্থায় অন্তত 10 থেকে 12টা বা 15টা টব দিয়ে শুরু করা উচিত, বেশি টব দিয়ে শুরু করা উচিত না। যারা পুরনো বাগানি রয়েছে, যাদের ছাদ বাগানে অনেক টব রয়েছে, তারা তো প্রচুর টব দিয়ে শুরু করবেন। এবার এই স্টেজে যাওয়ার পরে আপনার যেটা আসে সেটা হচ্ছে মাটি প্রস্তুতি। এবার এই মাটি প্রস্তুতিতে এসে আমরা প্রচুর পরিমাণে ভুল করে থাকি। যে ভুলগুলো আমরা কি করি, আমরা অনেক সময় মাটি তুলে নিয়ে আসি, মাটিকে দিনের পর দিন রোদ্দে শুকিয়ে ধুলো বানিয়ে ফেলি, যেগুলি গাছের জন্য অত্যন্ত খারাপ, শীতকালীন গাছের জন্য। সেরকম কোনো কিছু নয়। আমরা অনেক আগে মাটি প্রস্তুতি করে রাখি। মাটি প্রস্তুতি আমি ভিডিও অনেক আগেও একবার দিয়েছিলাম। রেডি করে রেখে একটা বস্তার মধ্যে ভরে সেটাকে রেখে দিই। এবার সেই মাটিটা কিন্তু অনেকটা উপযোগী হয়। সেই মাটিটা খুব ভালো একটা মাটি, সেই মাটিতে যে কোনো গাছ খুব ভালো হয় যদি আগে থেকে তৈরি করে রাখতে পারেন। তার কারণটা হচ্ছে হাড় গুঁড়ো এবং শিংকুচি বা অন্যান্য যে সমস্ত খাবারগুলো আমরা ব্যবহার করি, সেই সমস্ত খাবারগুলি পচে খাবারে পরিণত হতে অন্তত 1 থেকে 3 মাসের মতো সময় লাগে। যার ফলস্বরূপ কি হয়, শীতকালীন বাগানে যদি আপনি স্টার্টে যদি মাটি প্রস্তুত করে এই সমস্ত খাবারগুলি প্রয়োগ করেন, তাহলে সেগুলি কিন্তু কাজে লাগে না। তাই আমার মনে হয় যারা বাগানটা অনেক আগে রেডি করে রেখেছে মাটি, তাদের জন্য হাড় গুঁড়ো শিংকুচি ঠিক আছে। নতুন যারা বাগানে স্টার্ট করতে চাইছেন বা নতুন বাগান আগামীতে করবেন, এখন থেকে স্টার্ট করবেন ভাবছেন, চিট প্রিপারেশন, তাদের জন্য হাড় গুঁড়ো শিংকুচি এত দামি খাবারের কোনো প্রয়োজন নেই। আপনারা যে জিনিসটা করবেন, একদম 50% আপনারা মাটি নেবেন, প্লেন মাটি, দোআঁশ মাটি হলে সবচেয়ে বেস্ট হয়। ঠিক আছে, আর যদি এঁটেল মাটি হয়ে যায় তাহলে কি হয়, শীতকালে যেহেতু জল জমার কোনো ব্যাপার নেই, বৃষ্টি হওয়ার ব্যাপার নেই, তা আপনাকে জলটা একটু হিসাব করে দিতে হয়। এই দুটো পার্থক্য থাকে, আর কিছু নয়। আর যদি মাটি 50% হয়, তার সঙ্গে 30% আপনাকে কম্পোস্ট নিয়ে নিতে হবে। এই কম্পোস্টের মধ্যে আপনারা নিতে পারবেন পাতা পচা নিতে পারবেন। ঠিক আছে, আপনারা এখানে নিতে পারবেন ভার্মি কম্পোস্ট, আপনারা নিতে পারেন পুরনো গোবর সার। এই 3টা দিয়ে যথেষ্ট গাছ করার জন্য। ঠিক আছে, আর তেমন কোনো কিছু লাগবে না। আর বাড়তি যদি এই মাটির সঙ্গে যদি অ্যাড করতে হয়, তাহলে আপনার নিম খোলটা অ্যাড করে দিন। ঠিক আছে, আর বাকি যে 20% থাকলো, 20% আপনারা বালি ব্যবহার করুন। এর বেশি কিন্তু কিন্তু লাগবে না। এই একটা গেল মাটির মিশ্রণ। আর একটা মাটির মিশ্রণ হবে, যে মাটির মিশ্রণটা যদি আপনার কাছে শুধুমাত্র দোআঁশ মাটি থাকে, যে দোআঁশ মাটি মানে বুঝতে পারেন বালির ভাগটা বেশি থাকে অনেকটা, সেরকম মাটি হলে 50% মাটি, যদি দোআঁশ মাটি হয় 50% মাটি, আর 50% আপনারা কম্পোস্ট ব্যবহার করুন। কম্পোস্টের মধ্যে আবার বলছি, পাতা পচা হতে পারে, গোবর সার হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে। এই দিয়ে একটা মাটির মিশ্রণ সম্পূর্ণরূপে মিশিয়ে ফেলুন। মিশিয়ে ফেলে সেটাকে রেডি করে ফেলুন। এবার এই মাটির মিশ্রণ মিশিয়ে দিলাম আর পরের দিনই গাছ লাগিয়ে দিলাম, এটা করবেন না। ঠিক আছে, আর এই মাটির সঙ্গে অ্যান্টিফাঙ্গাল বা ফরাডন এই সমস্ত কিছু যোগ করার কিছু না। ফরাডন অ্যাড করতে পারেন, কিন্তু অ্যান্টিফাঙ্গাল অ্যাড করার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। তো এই হচ্ছে মাটির প্রস্তুতি হবে। এই দুরকম মাটি আপনারা তৈরি করতে পারেন, দুটোতেই গাছ দেখার মতো হবে। বা মাটি প্রস্তুত করার পরে এবার আসে চারা ক্রয় করা। এবার চারা ক্রয় করতে গেলে আপনাকে দেখবেন অনেক রকম চারাই আপনি পাবেন, পিটুনিয়া থেকে শুরু করে এভরিথিং। যদি পিটুনিয়ার চারা কেনেন, আমি সবসময় বলি পিটুনিয়া আরেকটু লেটে কিনতে হবে। লম্বা ঠ্যানঠ্যানে হয়ে গেছে এই ধরনের গাছ কখনো পিটুনিয়ার ক্রয় করবেন না, তাহলে সেই সমস্ত গাছগুলি খুব একটা ভালো গ্রো করে না। পিটুনিয়ার সবসময় যে ছোট টবে থাকবে, নিচ যে পাতাটা সবসময় বেশি বেরোবে, এরকম চারা ক্রয় করতে হবে। যে কোনো চারা নার্সারি থেকে সঙ্গে সঙ্গে তুলে যদি পটিং করে দেয়, সেই সমস্ত চারা একদম ক্রয় করবেন না। চারা সবসময় পটে সেট করা চারা আপনাকে ক্রয় করতে হবে, এবং থামপটটাকে উল্টে দেখবেন যে পেছন দিয়ে রুট বেরিয়েছে কিনা। যদি রুট না বের হয়, তাহলে সে ধরনের চারা নেবে না, প্রয়োজন হলে ওয়েট করুন আর একটু। ঠিক আছে, এইভাবে আপনাকে গাছের চারাগুলি ক্রয় করতে হবে। প্রত্যেকটা গাছের চারার পাতাগুলি খেয়াল রাখতে হবে, পাতায় যদি কোনো রকম স্পট থাকে, হোয়াইট স্পট, ব্ল্যাক স্পট বা কোনো কিছু থাকে, সে ধরনের গাছ নেওয়া যাবে না। কোনো গাছে যদি মাথাটা না থাকে, মাথা কিনতে গিয়ে দেখছেন মাথা নেই, তাহলে সে ধরনের গাছ কিন্তু নেবেন না। সবসময় যেন ফ্রেশ সতেজ গাছ নেবেন, আর সে ধরনের গাছগুলি আপনার ছাদ বাগানে নিয়ে আসবেন। আপনি যতগুলোই গাছ কিনুন, তো কেনার পরে পরের দিনই গাছ আনার সঙ্গে সঙ্গে লাগাবেন না। সেই ট্রেগুলি আপনি কোনো একটা জায়গা পাত্রের মধ্যে রেখে সামান্য একটু জল দিয়ে গাছগুলিকে সতেজ রাখবেন, 1 থেকে 2 দিন রাখবেন। তার পরের দিন আপনারা মাটি প্রস্তুতি আগেই করে রেখে টব ভর্তি করে রাখবেন। তারপরে আপনারা, আর এই যে মাটিটা তৈরি করলেন বা মাটিটা তৈরি হলে, এই মাটিটা কিন্তু কখনো রোদে শুকাবেন না। এই মাটিটা ওরকমই ঝুরঝুরে মাটি থাকবে, আবার যেন জলে ভিজে কাদা না হয় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। ঝুরঝুরে মাটিটা থাকবে, সেই মাটিটা টবে ভরে টবটাকে এবার রোদে রাখবেন, টব শুদ্ধ মাটিটাকে রোদে রাখবেন। 2 দিন থাকলেই যথেষ্ট, আর তেমন কিছু প্রয়োজন নেই। এবার এর মধ্যে চারা গাছটিকে প্রতিস্থাপন করবেন। প্রতিস্থাপন 2 দিন পর করার পরে গাছ থেকে গেল। এবার এখানে আপনার কোনো পরিচর্যা নেই, তবে হ্যাঁ, এই চারা গাছে কিন্তু অনেক সময় দেখা যায়
যে রাতের বেলা করে পেস্টের আক্রমণ ঘটে, চারা গাছগুলিয়ে খেয়ে ফেলে। অনেক সময় ইঁদুরের আক্রমণ ঘটে, ইঁদুরে এই গাঁদা গাছ থেকে শুরু করে প্রচুর গাছকে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে। তো এই সমস্ত জায়গাটা সেফ রাখার দায়িত্ব আপনাকে। কারণ ইঁদুরকে তো আপনি পেস্টিসাইড দিয়ে মারতে পারবেন না, ঠিক আছে? এই গাছ এদেরকে মারা খুব মুশকিল। আর এমনি শুয়োপোকা টোকা থাকলে সেগুলিকে মারা যায়। তো প্রথম অবস্থায় যার জন্য বলছিলাম একটু ফরডন ব্যবহার করতে, ফরডন ব্যবহার করলে কি হয়, এগুলি চট করে আসে না, ঠিক আছে? তো এই ব্যাপারটা থাকে। এবার আসি গাছের পরবর্তী স্টেজ। গাছ লাগিয়ে দেওয়ার পর আপনি প্রথম অবস্থায় গাছে জল দিন, জল দেওয়ার পর আবার গাছে জল শুকিয়ে গেলে তারপরে জল প্রয়োগ করুন। মাটিতে যেন জল স্টে হয়ে না থাকে, বারবার করে জল প্রয়োগ করা, সেই বিষয়টাকে অবশ্যই ধ্যান দেবেন শীতকালীন বাগানে। তারপরে স্টেজে গিয়ে আপনার যেটা থাকবে সেটা হচ্ছে গাছ সেট হয়ে যখন বাড়তে শুরু করেছে গাছ, তখন গাছের পাতার দিকে খেয়াল রাখুন। যদি দেখেন পাতা ব্ল্যাক ব্ল্যাক কালার, মানে সবুজের মধ্যে অনেকটা ভাগ আছে, দেখবেন অনেকটা দেখবেন সবুজের মধ্যে ব্ল্যাক হয়ে ওঠে, যেটা গাছে খাবার বেশি থাকলে সেটা হয়। সেরকম যদি যতক্ষণ রয়েছে তখন গাছে খাবার প্রয়োগ করার প্রয়োজন নেই। অন্তত 21 ডেজ গাছে খাবার প্রয়োগ করতে হয় না, লাগানোর পরে কোনো প্রয়োজন পড়ে না। তারপর থেকে আপনি একটা খাবারই ব্যবহার করবেন, সেটা হচ্ছে পাতলা খোল জল। এই খোল জলটা আপনি কি করবেন, 100 গ্রাম খোল নেবেন দোকান থেকে ক্রয় করা, সেটা 1 লিটার জলে ভেজাবেন, সেটা 10 লিটার জলে গুলে নিয়ে প্রত্যেকটা গাছে 200 ml করে ব্যবহার করবেন। এই রেশিওটা আপনাদের বলে দেওয়া হলো, যদি কমটা হয় কম পরিমাণ আপনারা ব্যবহার করবেন। এটা 200 গ্রাম করে ব্যবহার করবেন। এটা ব্যবহার করবেন কতদিন পর পর, প্রতি সপ্তাহে ব্যবহার করবেন এটা। আর যখনই এটা ব্যবহার করার নিয়ম, যখনই ব্যবহার করবেন গাছের গোড়া যেন শুকনো থাকে, আপনি খেয়াল রাখবেন যে গাছের গোড়া যেন শুকিয়ে যায়, সেটা খেয়াল রাখবেন। এটা দেওয়ার পরে পরের দিনকে গাছের গোড়া অবশ্যই নিড়ানি দিতে হবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে, তাহলে ভালো কার্যকর হবে। এই হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেজে গিয়ে থাকে আপনার পিঞ্চিংগুলো আপনাকে ঠিকঠাক করে করতে হবে। তবে হ্যাঁ, আরেকটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, মাঝখানে জামার গাছকে দেখার মতো করতে গিয়ে বারবার করে গাছে ফার্টিলাইজার ইউজ করতে গেলে কিন্তু আপনার গাছ কিন্তু নষ্ট হবে, আবারও বলছি। তাই এইভাবে আপনি ধীর স্থিরভাবে বাগান করুন, আপনার গাছ দেখার মতো হবে। তার সঙ্গে সঙ্গে অনেকগুলি বিষয় রয়েছে। মাঝখানে গাছ বড় হলে গাছে স্ট্যান্ড দিতে হবে, সাপোর্ট দিতে হবে, ঠিক আছে? খুব বেশি বড় হয়ে গেলে গাছ, আপনি যদি সাপোর্ট না দেন গাছ কিন্তু গ্রোথ থেমে যাবে। গাছে রোগ পোকামাকড় যদি হয় তার জন্য আপনাকে রেডি থাকতে হবে, নিম তেল হোক সেগুলি রেডি থাকতে হবে। শীতকালীন বাগানে ফাঙ্গাল আক্রমণ, পেস্টের আক্রমণ খুব কম হয়। যদি কোনো কারণবশত হয়ে যায় তার জন্য আপনাকে রেডি থাকতে হবে, নিম তেল বা কোনো কিছু নেই সেগুলি প্রতিনিয়ত। যদি আপনি প্রতিনিয়ত বাগানের কাছে যান, গাছের যদি একদম হাত দিয়ে পরিচর্যা করেন, তাহলে আপনার কাছে সমস্যা হবে না। কারণ অন্যান্য পোকামাকড় যখন বুঝতে পারবে যে এখানে প্রতিনিয়ত হাতানো হচ্ছে, গাছে পাতায় হাত দেওয়া হয়, সব কিছু করা হয়, তাহলে সেখানে তারা চট করে বাসা বাঁধবে না। যদি আপনি ধর্মের নামে ফেলে রাখেন তবেই গাছ নষ্ট হবে। বিশেষ করে গাঁদা গাছের পাতা কুঁকড়ে যায়, সেখানটায় লাল মাকড়ের উপদ্রব ঘটে। তার জন্য মাকড়নাশক ব্যবহার করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। আর যতটা সম্ভব চেষ্টা করুন কম ব্যবহার করার। তার পরের স্টেজে এসে থাকে পিঞ্চিংগুলো নিয়মিত করবেন। সব গাছে পিঞ্চিং করতে হবে এমন নয়, কিছু কিছু গাছে পিঞ্চিং করতে হবে, কিছু গাছে পিঞ্চিং করতে হয় না। যেগুলি পিঞ্চিং করতে হয় সেগুলি পিঞ্চিং করবেন নিয়মিত। তারপরে যে বিষয়টা আসবে সেই বিষয়টা হচ্ছে গাছে কোনো স্পেশাল খাবার, তখন অনেক ইউটিউবে পেয়ে যাবেন স্পেশাল খাবার, যেই খাবারটি দিলে গাছে ফুল ছেকে যাবে, ওই খাবারটি দিলে ফুল ভরে যাবে। এই স্পেশাল খাবার থেকে একটু দূরে থাকবেন। একটাই খাবার, খোল পচা জল, এর বাইরে কোনো কিছু নয়। এভাবে আপনার কন্টিনিউ করে যেতে হবে, একদম ফুল ফোটা পর্যন্ত গাছে খাবার দিতে থাকবেন। দেখবেন গাছ দেখার মতো হবে। আপনি নতুন বাগানি হলেও যদি এই বিষয়ে এইভাবে যদি আপনি সহজভাবে বাগান করার চিন্তা ভাবনা রাখেন, তাহলে বাগানও অনেক সুন্দর হবে, আপনার সময়ও প্রচুর পরিমাণে বাঁচবে, রোগ পোকামাকড় কম হবে, এবং আপনার বাগানটা পরবর্তী যখন ফুল ফুটবে আপনার চোখের সামনে দেখার মতো হয়ে উঠবে, এবং আপনার আত্মবিশ্বাসটা অনেক বেশি বেড়ে যাবে। আর এই জায়গা থেকেই আপনাকে আস্তে 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 বেড়ে উঠতে হবে। আর নতুন বাগানি যারা রয়েছে তারা অনেকে হয়তো অনেক রকমভাবে এক্সপেরিমেন্ট করে করে অনেক হতাশ তৈরি হয়ে গেছে। হতাশী বাগানিরাও কিন্তু এইভাবে বাগান করুন, দেখবেন আশা করি শীতকালীন বাগানটা সবসময় সুন্দর হবে। এবার শীতকালীন বাগানে আর একটা বিষয় বলতেই হয়, সেটা হচ্ছে সানলাইট। সানলাইট কিন্তু ফুল সানলাইট লাগবে। এমন কোনো গাছ নেই, যদি বলে কেউ যে ছায়াচ্ছন্ন বা কম রোদে হয় শীতকালীন গাছ, একদম ডাহা মিথ্যে কথা। শীতকালীন কোনো গাছ নেই যে হালকা রোদে হয়। শীতকালীন যত গাছ রয়েছে ফুল সানলাইট, সারাদিন সূর্যালোক লাগবে এমন জায়গাতেই রাখতে হবে। যার গাছে যত বেশি সানলাইট লাগবে তার গাছ তত বেশি ভালো হবে, আবারও বলছি। তাই যদি সানলাইটই যদি না লাগে, তাহলে এই সমস্ত মাঝখানে যে এত পরিচর্যা এত কিছু একদম বেকার হয়ে যাবে। তাই সেই সমস্ত কিছু কিন্তু কোনো কাজে লাগবে না। ফুল সানলাইট যেন লাগে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর তার সঙ্গে সঙ্গে বারবার জল প্রয়োগ বন্ধ রাখতে হবে, গোড়া শুকিয়ে গেলে গাছে জল দিতে হবে। গাছে নিড়ানি কন্টিনিউ চালাতে হবে, আপনার প্রতি মাসে একবার করে নিড়ানি অবশ্যই করতে হবে। ঘাস আগাছা কোনো কিছু গাছে গোড়া জমে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কুয়াশা ঠিকঠাক পড়ছে কিনা সেই বিষয়গুলিকে দেখতে হবে। সমস্ত দিকে ধ্যান রাখতে হবে আপনাকে।
যদি সেরকম একটা পরিবেশ আপনি দিতে পারেন শীতকালীন গাছকে, তাহলে আপনার গাছ দেখার মতো হবে। আবারও বলছি, শেডি জায়গাতে কোনোদিন শীতকালীন বাগান হয় না। আপনার যদি কোনো শেডি জায়গা রয়েছে, কুয়াশা পড়ে না, রোদ আসে, সেরকম জায়গাতে বাগান হবে না। শীতকালীন গাছের জন্য কুয়াশা যেমন প্রয়োজন, ভীষণ প্রয়োজন, তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই প্রয়োজন সূর্যালোক। আর জলটা আপনাকে নিয়মিত দিতে হবে, সেটা বুঝে শুনে। এই কয়েকটা জিনিস যদি আপনি ঠিকঠাকভাবে এই কয়েকটা রিকোয়ার্ড যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার শীতকালীন বাগান সবচেয়ে সেরা সেরা উঠবে। তা নাহলে কিন্তু শীতকালীন বাগান খুব একটা ভালো হবে না। তো আপনাদের এত অ্যাডভান্স আগে জানিয়ে রাখলাম, কারণ আগামীতেও মোটামুটিভাবে প্রত্যেকে শীতকালীন বাগানে একটা প্রিপারেশন নিচ্ছেন। তো এইভাবে আপনারা প্রিপারেশন নিন, দেখবেন আশা করি আপনাদের কোনো রকম কোনো সমস্যা তৈরি হবে না এবং সহজভাবেই শীতকালীন বাগান করা যায় এবং অনেক সহজ রকমভাবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।